সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধের আইন করে আইয়ুব খান ইয়াহিয়ার কাতারে এবার তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আবারও রাজাকারের রাষ্ট্রীয় স্বীকৃতি পেল ইনসাফের দল জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন করে অস্তিত্ব বিলীনের ঝুঁকিতে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ফের প্রশ্নের মুখে তারেকের আই হ্যাভ আ প্ল্যান, এবার বিপাকে বিদেশগামী শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধার করে ঘি খাওয়ার যে রাজনীতি বিএনপি শুরু করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব তারেকের উদ্যোগে হাসিনার ফেরা, চারদিকে ষড়যন্ত্রের গুঞ্জন, নিরাপত্তা প্রশ্নে সরকার শঙ্কিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ জামায়াত বিক্ষোভে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এমন একটি নাম যা বারবার নিষিদ্ধ হয়েও ছাইচাপা আগুনের মতো জ্বলে উঠেছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আওয়ামী লীগকে যখনই নিষিদ্ধ করা হয়েছে বা কোণঠাসা করার চেষ্টা হয়েছে, দলটি ততবারই আরও শক্তিশালী হয়ে রাজপথে ফিরে এসেছে। ১৯৫৮ সালে সামরিক শাসনের জাতাকলে পিষ্ট করে আওয়ামী লীগকে থামিয়ে দিতে চেয়েছিলেন আইয়ুব খান, কিন্তু সেই নিষেধাজ্ঞা ভেঙে ৬৬র ৬ দফা আর ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগই হয়ে উঠেছিল বাঙালির মুক্তির প্রধান কাণ্ডারি। ১৯৭১ সালের ২৬শে মার্চ ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নেতাকর্মীদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। ফলাফল ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আওয়ামী লীগের নেতৃত্বেই বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ট্র্যাজেডির পর খন্দকার মুস্তাকরা ভেবেছিলেন দলটিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিকূল পরিবেশ ডিঙিয়ে প্রতিবন্ধ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলটি আবারও ঘুরে দাঁড়ায়। গত ১০ মে ২০২৫ তারিখে ড ইউনূসের প্রশাসন এবং আজ ৮ এপ্রিল ২০২৬ তারিখে তারেক রহমানের প্রশাসনের পক্ষ থেকে আসা নিষেধাজ্ঞাকে আওয়ামী লীগ তাদের দীর্ঘ সংগ্রামের পথেরই অংশ মনে করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আইয়ুব, ইয়াহিয়া, মোস্তাকদের যে পরিণতি হয়েছিল, বর্তমান নিষেধাজ্ঞার নায়কদের নামও সেই একই তালিকায় যুক্ত হল মাত্র। আওয়ামী লীগের সমর্থকরা বলছেন আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি আদর্শের নাম যা তৃণমূল মানুষের গভীরে প্রথিত। তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে কোটি মানুষের আবেগকে নিষিদ্ধ করা। আইয়ুব থেকে তারেক রহমান, ইতিহাস সাক্ষী দিচ্ছে আওয়ামী লীগকে থামিয়ে রাখার সাধ্য কারণেই প্রতিটি নিষেধাজ্ঞার পরই দলটির নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে। অবৈধ ইউনূস সরকার সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর আওতায় একটি এসআরও অর্থাৎ স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সংসদে আইনের মাধ্যমে বৈধতা দিয়েছে। বিষয়টি দেশে আইন ও রাজনীতির অম্বনে তীব্র বিতর্ক তৈরি করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ মূলত আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রণীত হয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর 11 অ্যাটাকসের পর। এই আইনের মূল উদ্দেশ্য ছিল আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমন এবং তালেবান, আইএসআইএস, বোকো হারাম সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রতিরোধ করা। তবে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮ ধারার আওতায় কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা আইনটির উদ্দেশ্য ও প্রয়োগের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আইনটি মূলত ৯/১১-এর ঘটনার পর যুক্তরাষ্ট্রে উদ্ভূত আন্তর্জাতিক অপরাধ দমনের জন্য প্রণয়ন করা হয়েছিল, তাই একটি নিবন্ধিত রাজনৈতিক দলকে এই আইনের আওতায় আনা অনুচিত।
সংবিধান বিশেষজ্ঞরা আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, কারণ নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সংবিধানের ৩৮ অনুচ্ছেদে বর্ণিত ৪টি শর্তই পূরণ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বৈধ রাজনৈতিক দল হিসেবে সাংবিধানিক মানদণ্ড পূরণ করে না। তারা ধর্মতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের সার্বভৌমত্ব ভিত্তিক আধুনিক সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাসী নয়। সংবিধান অনুচ্ছেদ ৭(২)। জামায়াতের মতে সার্বভৌমত্ব কোনো অতিপ্রাকৃত বা ঐশী উৎসে নিহিত, যা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফলে জামায়াতের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের সংবিধানের মধ্যে মৌলিক দ্বন্দ্ব বিদ্যমান, যা আগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই ইস্যুতে আইনজীবী তানিয়া আমির হাইকোর্ট বিভাগে একটি রিট মামলায় জয়লাভ করেছিলেন। তবে ৫ অগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর আপিল বিভাগের রায় বাধাগ্রস্ত হয়েছে। পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসাবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬ সংসদের অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা পাশ হয়। এই বিলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় রাজাকার, আল বদর, আল শামস এর পাশাপাশি তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, দালাল ও শান্তি কমিটির নাম রাখা হয়েছে। বিল পাশের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেন। তিনি বলেন, আল্লাহ ভালো জানেন ৭১ সালের ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত, পূর্ণাঙ্গ এবং একমাত্র সাক্ষী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী সহ তৎকালীন সহযোগী দলগুলোর নাম সুনির্দিষ্টভাবে আইনে অন্তর্ভুক্ত করা ইতিহাসের এক অনিবার্য দায়মুক্তি। যদিও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান দায় এড়ানোর চেষ্টা করেছেন। এখন প্রশ্ন উঠেছে, যে দলগুলোর ভূমিকা আইনি দলিলে রাজাকার ও হানাদার বাহিনীর সহযোগী হিসাবে স্বীকৃত হল, তারা রাষ্ট্রক্ষমতার অংশীদার হয়ে কতটুকু নৈতিকতা রক্ষা করতে পারবে? একদিকে রাজাকারের স্বীকৃতি আর অন্যদিকে ক্ষমতার অংশীদারিত্ব। এই দ্বিচারিতা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে কোন পথে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি কাঠামো চূড়ান্ত করেছে বিএনপি সরকার। যদিও নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তবুও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের পথেই হাঁটল তারা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। গত বছর ওই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরানোর এই কৌশল বিএনপির জন্য দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে এবং দলটিকে বিলীন হওয়ার ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। উল্লেখ্য যে ২০২৪ সালের অগস্টে বেগম খালেদা জিয়া প্রতিহিংসা বর্জনের ডাক দিয়েছিলেন। এমনকি ২০২৬ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আজ এক দল নিষিদ্ধ হলে কাল অন্য দলের উপরও সেই খড়গ নেমে আসতে পারে। কিন্তু ক্ষমতার শুরুতেই সেই অবস্থান থেকে সরে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বিএনপির রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি মূলত নিজেকেই কঠিন ঝুঁকির মুখে ফেলেছে। এর ফলে তৈরি হতে পারে বেশ কয়েকটি জটিল পরিস্থিতি। ১. আওয়ামী লীগের প্রতি জনসহানুভূতি আরও বাড়বে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে তারা জনগণের কাছে মজলুম হিসেবে উপস্থাপিত হওয়ার সুযোগ পাবে। এতে দলটির প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বাড়তে পারে, যা পরাক্রমে বিএনপির গণতান্ত্রিক ভাবমূর্তিকেই বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করবে। ২. আন্তর্জাতিক মহলের চাপ। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক অংশীদাররা সবসময় অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে। একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দাতা দেশগুলোর কাছ থেকে বিএনপি সরকার চরম কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে।
বিএনপি সরকারের নীতি নির্ধারণী মহলে বহুল আলোচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বা বিশেষ পরিকল্পনা নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন মুখর, ঠিক তখনই বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার শিক্ষা ভিসা নিয়ে উদ্ভূত পরিস্থিতি হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তন ও সরকারের নতুন সব পরিকল্পনার ডামাডোলে মাঝে বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ধস এখন টক অব দ্য কান্ট্রি। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের সাম্প্রতিক তথ্যে এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চশিক্ষার জন্য করা আবেদনগুলোর মাত্র ৬৭.৬% অনুমোদিত হয়েছে, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। এই ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। টাইমস হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে করা স্টুডেন্ট ভিসা আবেদনের ৫১% প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার ভিসা পাননি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন ভারত ৪০%, নেপাল ৬৫%, শ্রীলঙ্কা ৩৮% ও ভুটানের ৩৬%-এর তুলনায় বাংলাদেশের প্রত্যাখ্যানের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখতে অনেকটা সেই পুরনো গল্পের মতো, যেখানে একজন মানুষ ধার শোধ করতে গিয়ে আরেকটা ধার নেয়, সেটা শোধ করতে গিয়ে নেয় আরেকটা। চক্রটা শেষ হয় না, শুধু গভীর হয়। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যতটুকু ঋণ নেওয়ার কথা বলেছিল ৯ মাসেই তার চেয়ে বেশি নিয়ে ফেলেছে। পুরো বছরের বরাদ্দ ছিল ১,০৪,০০০ কোটি টাকা। মার্চ পর্যন্তই নেওয়া হয়ে গেছে ১,১২,৭১১ কোটি টাকা। আর এখন বাকি সময়ের খরচ চালাতে আরও ৫,০০০ কোটি টাকা চাওয়া হচ্ছে। মানে হিসাবের খাতায় যা লেখা ছিল, বাস্তবে তার ধারে কাছেও নেই সরকার। এই সরকারের কথা মনে করিয়ে দেওয়া দরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে সরকার ক্ষমতায় বসেছে সেটা কোনো গণতান্ত্রিক নির্বাচনের ফসল না। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে মানুষের ব্যাপক বয়কটের মুখে কার্যত নিজেরা একটা ভোটের মঞ্চ সাজিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এই দলের জন্মই হয়েছিল সেনানিবাসের ছায়ায়, জিয়াউর রহমানের হাতে, রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে। সেই ইতিহাস মাথায় রাখলে এখনকার অর্থনৈতিক বেহালটা বোঝা সহজ হয়। জনগণের কাছে জবাবদিহি নেই বলে খরচের লাগাম টানার কোনো রাজনৈতিক চাপ এই সরকারের ওপর নেই। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৭১,০০০ কোটি টাকারও বেশি পিছিয়ে আছে মাত্র ৮ মাসে। বছর শেষে এই ঘাটতি ১,০০,০০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে আয় নেই, অন্যদিকে জ্বালানি ও সারে ভর্তুকি দিতে হচ্ছে, প্রকল্পের নামে খরচ চলছে, আর এই পুরো গর্ত ভরাট করা হচ্ছে ব্যাংক থেকে ধার নিয়ে। অর্থনীতিবিদ জাহিদ হোসেন ঠিকই বলেছেন, এই তিনটির মধ্যে কিভাবে সামঞ্জস্য হবে সেটা সরকার নিজেও বলতে পারছে না। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি জল্পনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা। একই সঙ্গে ষড়যন্ত্রের গুঞ্জন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে জটিল ও সংবেদনশীল। রাজনৈতিক মহলে ভেসে বেড়ানো এই দাবির পক্ষে এখনও কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবুও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিছু বিশ্লেষক মনে করছেন, বড় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কোনো ধরনের নীরব সমঝোতা বা ব্যাক চ্যানেল যোগাযোগ নিয়ে এমন গুঞ্জন তৈরি হতে পারে। তবে অন্যরা এটিকে নিছক রাজনৈতিক প্রচারণা বা গুজব বলেই মনে করছেন। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কোনো ব্যক্তির দেশে ফেরা সম্পূর্ণ আইনি ও রাষ্ট্রীয় প্রক্রিয়ার বিষয়। এতে কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত উদ্যোগের প্রশ্ন আসে না। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সীমিত। দলটির নেতাদের কেউ কেউ গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ষড়যন্ত্রের গুঞ্জন ইস্যুটি রাজনৈতিক আলোচনায় বড় জায়গা করে নিয়েছে। ক্ষমতাসীন ঘনিষ্ঠ মহলের একটি অংশ বলছে, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় থাকতে পারে। তাদের মতে, গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ানোই এই চক্রের উদ্দেশ্য।
দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি বিক্ষোভকে কেন্দ্র করে। রাজধানীসহ বিভিন্ন জেলায় সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচির কারণে রাজপথে বাড়ছে উত্তেজনা। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরা রাস্তায় নামেন। আওয়ামী লীগের পক্ষ থেকে উন্নয়ন ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে জামায়াত সরকার বিরোধী নানা দাবিতে বিক্ষোভ করে। কিছু স্থানে একই সময়ে কর্মসূচি থাকায় মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জের মাধ্যমে ভিড় ছত্রভঙ্গ করে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। অফিসগামী মানুষ দীর্ঘ সময় আটকে থাকেন। গণপরিবহন সংকটও দেখা দেয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, জামায়াত পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালানো হয়েছে এবং প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে।